গুড ইভিনিং বন্ধুরা। আজকের সিনেমা রিভিউ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই 2024-এ দাঁড়িয়ে এমন কোন জিনিস আছে যা আপনার আমার জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ এমন কি একটা জিনিস যেটা ছাড়া আমরা নিজেদের অস্তিত্বই কল্পনা করতে পারি না। সকালের গুড মর্নিং থেকে শুরু করে রাত্রের গুড নাইট পর্যন্ত জিনিসটা সবসময় আমাদের সাথেই থাকে। আমরা জিনিসটাকে এতই ভালোবাসি আর এতটাই গুরুত্ব দিই যে নিজের থেকে দূরে রাখতেই চাই না। তাহলে সেই জিনিসটা কি? আপনারা মিলে নিন, আমি যেটা বলছি সেটা আপনাদের উত্তরের সাথে মিলে কিনা। আর আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার মোবাইল ফোনটা। সকালে শুরু করি গুড মর্নিং থেকে এবং সারা দিনের সমস্ত কাজকর্ম এবং সমস্ত ব্যস্ততার মাঝেও আমার এই মোবাইল ফোনটাই সবথেকে বেশি কাজে লাগে। কি থাকে আমাদের এই মোবাইল ফোনে? এই প্রশ্নটা না করে অ্যাকচুয়ালি প্রশ্নটা হওয়া উচিত কি থাকে না আমাদের মোবাইল ফোনে। সব কিছু থাকে আমাদের এই মোবাইল ফোনে। 2024-এ দাঁড়িয়ে আমাদের মনে হয় এমন কোনো কাজ নেই, আমাদের নিত্য প্রয়োজনীয় এমন কোনো কাজ নেই যেটা আমরা মোবাইল দিয়ে করতে পারি না। সেটা বাজার করা হোক, সেটা অফিসের কাজ হোক, সেটা পার্সোনাল কোনো কাজ হোক, সেটা ফ্রেন্ডশিপ হোক, আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সব কিছুই আমরা করছি এই একটা মোবাইলের মাধ্যমেই। তাহলে মোবাইলটা যে কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমার মনে হয় কারোরই কোনো দ্বিমত নেই। তবে মোবাইল কি শুধু আমাদের উপকারই করে? আমাদের কোনো অপকার করে না? শারীরিক অসুস্থতা এবং চোখের ক্ষতির ব্যাপারটা যদি আমরা ছেড়ে দিই, আমাদের কিন্তু মোবাইল থেকে যথেষ্ট বিপদের আশঙ্কা রয়েছে। মোবাইলে আমরা যেমন গুরুত্বপূর্ণ কাজ করি, তেমন আমাদের পার্সোনাল, ভেরি পার্সোনাল কিছু ডকুমেন্ট কিংবা কিছু অ্যাক্টিভিটিও কিন্তু আমাদের মোবাইলের মধ্যেই থাকে। আজকের দিনে আমরা যখনই কোনো সার্ভিস নিই কিংবা কোনো সার্ভিস কাউকে দিই, তার সমস্ত কিছুই, তার সমস্ত যোগাযোগও কিন্তু মোবাইলের মাধ্যমেই হয়। সেখানে পার্সোনাল, ভেরি পার্সোনাল সব কিছুই থাকে। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই এটা বলা ভুল হবে না যে মোবাইল যতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক ততটাই আমাদের জন্য বিপজ্জনক, বিশেষ করে সিক্রেট রক্ষা করার ব্যাপারে। সেই জন্যই কিন্তু আমার মনে হয় খুব কম সংখ্যক লোক আছে, হয়তো 100 জনের মধ্যে একজন, যাদের মোবাইলের পাসওয়ার্ড অন্য কেউ জানে। একদম খুব কাছের মানুষে হয়তো কারোর মোবাইলের পাসওয়ার্ড জানে না। তাহলে কি হবে যদি কোনো দিন এমন হয় তোমার মোবাইলটাকে সবার সামনে রেখে দেওয়া হয় আনলক করে, আর তোমাকে বলা হয় যে তোমার মোবাইলে যা কিছু আসবে A to Z সব কিছু সবাইকে পড়ে শোনাতে হবে? তো বন্ধুরা, আজকে আমাদের যে সিনেমার নাম হচ্ছে খেল খেল মে। খেল খেল মে সিনেমার বিষয়বস্তু অনেকটাই মোবাইলের সিক্রেসির উপর বেস করেই তৈরি করা হয়েছে। তো সময় নষ্ট না করি আমরা সোজা চলে যাই রিভিউ এবং এক্সপ্লেনেশনে। সিনেমার গল্প যত আস্তে আস্তে এগোতে থাকবে আমরা বুঝতে পারবো যে এই সিনেমার গল্পের সাথে কিংবা এই সিনেমার ক্যারেক্টারগুলোর সাথে এই মোবাইল জিনিসটা কিভাবে সম্পৃক্ত রয়েছে। তো সিনেমার গল্পে মোটামুটি 7 থেকে 8টা ক্যারেক্টার রয়েছে। আমি একটা একটা করে ক্যারেক্টার রিভিল করব। প্রথম ক্যারেক্টার অক্ষয় কুমার, তার নাম ঋষভ মালিক। ঋষভ মালিক পেশায় একজন প্লাস্টিক সার্জন। ঋষভ মালিকের ডেস্টিনেশন জয়পুর, তার শালিকার বিয়ে। সে যখন এয়ারপোর্টে আসে জয়পুর যাওয়ার উদ্দেশ্যে, যদিও জয়পুরের কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, তবুও এয়ারপোর্টের কাউন্টারে যে মেয়েটা বসে আছে মেয়েটাকে পটিয়ে সে একটা টিকিট ম্যানেজ করে নেয়। এরপরে ফ্লাইটের মধ্যে তার সাথে দেখা হয় চিত্রাঙ্গদা সিংয়ের। চিত্রাঙ্গদা সিংয়ের ক্যারেক্টারটা এই সিনেমাতে একটা গেস্ট ক্যারেক্টার। ঋষভ মালিকের একটা ছোট্ট প্রবলেম আছে, ঋষভ মালিক যেখানে সেখানে ফ্লার্টিং করতে শুরু করে দেয়। সিনেমাতে চিত্রাঙ্গদা সিংয়ের নাম কাদম্বরী। তো ঋষভ ফ্লাইটের মধ্যেই কাদম্বরীর সাথে ফ্লার্ট করতে শুরু করে। কাদম্বরী ঋষভের ফ্লার্ট করার স্টাইলে একটু ইমপ্রেসিভ হয়ে যায়। দুজনের মধ্যে টেলিফোন নাম্বার বিনিময় হয়। তারপরে ঋষভ ফ্লাইট থেকে জয়পুরে ল্যান্ড করে যায়। এরপরে ঋষভ তার বউকে নিয়ে সরাসরি চলে আসে সেই প্যালেসে যেখানে তার শালিকার বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো এখানে যেহেতু ঋষভের শালিকার বিয়ে হচ্ছে, তো ঋষভ এবং বার্তিকার কিছু বন্ধু বান্ধবও সেখানে এসেছে। ঋষভ এবং বার্তিকার যে সমস্ত বন্ধু বান্ধবরা বিয়ে অ্যাটেন্ড করতে আসছে তাদের একটু পরিচয় করানো যাক। তো প্রথম কাপল আছে হারপিত এবং হ্যাপি। হারপিত চরিত্রে রয়েছে অ্যামি ভিক এবং হ্যাপি চরিত্রে তাপসী পানু। দ্বিতীয় কাপল আসছে সমর অ্যান্ড নয়না। সমর চরিত্রে আদিত্য শীল এবং নয়না চরিত্রে প্রজ্ঞা জয়সওয়াল। এবং থার্ড অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট কবির। কবির চরিত্রে অভিনয় করছে ফারদিন খান। দীর্ঘদিন পরে ফারদিন খান হিন্দি সিনেমায় অভিনয় করছে। সে চেষ্টা করছে হয়তো আবার বলিউডে যদি নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া যায়। ফারদিন খানের ক্যারেক্টারের নাম কবির। কবির বিয়ে বাড়িতে একা এসেছে, যদিও কবিরের বউ এবং মেয়ে ছিল কিন্তু বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সার্কেলের এই কজনই তারা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে এসেছে। আরেকজনের আসার কথা ছিল, তার নাম ছিল সিদ। তখন আমরা জানতে পারছি সিদ এবং তার মিসেসের মধ্যে অশান্তি এতটাই চরমে পৌঁছে গেছে, তো সেই ব্যাপারটা ডিভোর্স অবধি গড়িয়ে গেছে। তো ডিভোর্স অবধি
গড়িয়ে যাওয়ার কি কারণ? তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেই মোবাইলটা। সিদের মোবাইলে সিদের কোনো একটা গার্লফ্রেন্ড তাকে মেসেজ পাঠায় এবং সেই মেসেজটা তার বউ দেখে নেয় এবং সেই মেসেজের কারণেই সিদ এবং তার মিসেসের মধ্যে অশান্তি শুরু হয় এবং সেটা বিয়ে ভাঙা পর্যন্ত গড়িয়ে যায়। সিদ এবং তার মিসেসের ডিভোর্স নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন উপস্থিত যারা ছিল তারা মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে যায়। সিদের পক্ষে ছেলেরা কথা বলতে থাকে, সিদের বউয়ের পক্ষে কথা বলতে থাকে মেয়েরা। মেয়েদের যুক্তি ছিল ছেলেরা বিবাহ বহির্ভূত সম্পর্কে যাচ্ছে বলেই ডিভোর্স হচ্ছে, আর ছেলেদের যুক্তি ছিল যে সিদের বউয়ের কোনো দরকারই ছিল না সিদের মোবাইল চেক করা। তখন অক্ষয় কুমারের বউ বার্তিকা অর্থাৎ বাণী কাপুর একটা গেম প্রপোজ করে। তারা বলে যে আমরা আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত একটা গেম খেলবো, আমাদের সবার মোবাইল সবার সামনে আনলক করে রাখা থাকবে এবং সবার মোবাইলে যা মেসেজ, কল, ভয়েস মেসেজ যা কিছুই আসুক না কেন সবার সামনে সেটাকে লাউড ভয়েসে শোনাতে হবে। ছেলেরা প্রথমে খেলাটাতে রাজি না হলেও নিজেদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য পরে তারা এই খেলাটাতে রাজি হয়ে যায়। তো সবাই তাদের মোবাইল আনলক করে টেবিলের উপর রেখে দেয়। কন্ডিশন একটাই, যা কিছু আসবে সবাইকে সবার সামনে লাউড ভয়েসে পড়তে হবে। চলো এবার দেখা যাক এই অতি গুরুত্বপূর্ণ জিনিসটা থেকে কার কি সিক্রেট বেরিয়ে আসে। মোবাইল থেকে যে সিক্রেট বেরিয়ে আসবে আমাদের রিভিউর সেটাই বিষয়বস্তু। তা শুরু হওয়ার প্রথম আমরা দেখতে পাই হরপিত আসে কবিরের কাছে। কবিরের কাছে সে একটা রিকোয়েস্ট নিয়ে আসে। রিকোয়েস্টটা কি? সে কবিরকে বলে যে তার ফোনে অর্থাৎ হরপিতের ফোনে প্রতিদিন রাত্রে একটা মেসেজ আসে। কার মেসেজ আসে? কোমল নামে একটা গার্লফ্রেন্ডের মেসেজ আসে। মেসেজে কি আসে? মেসেজে গুড নাইট আসে এবং গুড নাইটের সাথে একটা গুড নাইট ইমেজ আসে এবং সেই গুড নাইট ইমেজটা বড়দের জন্য, ছোটদের জন্য নয়। কবির তো বুঝে যায় ব্যাপারটা কি। তো কবির বলে হরপিতের তার কাছে এখন কি ডিমান্ড। হরপিত তখন কবিরকে বলে যেহেতু কবির এবং হরপিতের ফোনের মডেল এক, সেহেতু তারা নিজেদের মধ্যে ফোনের মডেলটা চেঞ্জ করে নেবে। তো যখন মেসেজটা আসবে সবাই ভাববে মেসেজ কবিরের কাছে এসেছে, আর যেহেতু কবির ডিভোর্সি এবং কবির সিঙ্গেল, তো সেখানে কবিরকে খুব বেশি সন্দেহ কেউ করবে না। কবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের খাতিরে সে রাজি হয়ে যায়। তো চলো এবার আমরা দেখি কার ফোনে কি ইনকামিং হচ্ছে। তো প্রথম ফোনটা আসে হ্যাপির কাছে। হ্যাপিকে তাপসি পান্নু, হরপিতের মিসেস। হ্যাপির কাছে ফোন করে সন্ধ্যা নামে একটা বান্ধবী। তো সন্ধ্যা এবং হ্যাপির যা কনভারসেশন হয় তার থেকে আমরা এটা বুঝতে পারি হ্যাপি তার বান্ধবী অর্থাৎ নয়না এবং বর্তিকা, যাদেরকে সে বেস্ট ফ্রেন্ড বলে, বাইরে গিয়ে তাদের নামে পিএনপিসি করতে থাকে। হ্যাপির পিএনপিসি করার এই সিক্রেটটা যখন রিভিল হয়ে যায় হ্যাপি অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়, যদিও সে বর্তিকা এবং নয়নার কাছে তৎক্ষণাৎ সরি চেয়ে নেয়। বর্তিকা এবং নয়না ব্যাপারটা স্পটিংলি নেয় এবং তারা হ্যাপিকে এক্সকিউজ করে। হ্যাপিকে তারা কোনো কিছু বলে না এর জন্য। নেক্সট কল আসে বর্তিকার ফোনে। এটা কোনো মেসেজ না, একটা কল আসে বর্তিকার ফোনে। বর্তিকার বাবা ফোন করে। বর্তিকা এবং বর্তিকার বাবার কনভারসেশন থেকে আমরা এটা জানতে পারি বর্তিকা শহরের বাইরে লন্ডনে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে এবং সেটা ঋষভ জানে না, অর্থাৎ বর্তিকার হাজব্যান্ড জানে না। কেন কিনেছে সেটা আমরা পরে জানবো। সবাই বর্তিকার কাছে জানতে চায়, তখন বর্তিকা যাতে কোনো অস্বস্তিকর পরিবেশে না পারে তো ঋষভ তাকে সাপোর্ট দেয় এবং ঋষভ বলে যে আমি ব্যাপারটা জানি। তো এর কি কাহিনী সেটাও একটু বলে দিই। বর্তিকা এবং ঋষভ একে অন্যকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু এটা ঋষভের দ্বিতীয় বিয়ে। ঋষভের একটি মেয়ে আছে, মেয়ের নাম আনায়া। আনায়ার বয়স যখন 14 বছর তখন ঋষভ এবং বর্তিকার পরিচয় হয় এবং সেই পরিচয় বিবাহ পর্যন্ত গড়িয়ে যায়। দিনে দাঁড়িয়ে আনায়ার বয়স 18 বছর, কিন্তু আনায়া এবং বর্তিকার মধ্যে এখনও কোনো সুসম্পর্ক গড়ে ওঠেনি। আনায়া বর্তিকাকে ততটা পছন্দ করে না এবং কথায় কথায় তাকে ইনসাল্ট করতে থাকে এবং আনায়াকে টেক করার কারণেই বর্তিকা এবং ঋষভের বিয়ের 4 বছর পরেও বর্তিকাকে নিজের মা হওয়ার ব্যাপারটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো এই দুঃখটা বর্তিকার মনে মনে রয়ে গেছে এবং এটাই দুজনের মধ্যে অশান্তির একটা কারণ। পরবর্তী ভয়েস মেসেজ আসে কবিরের কাছে অর্থাৎ কবিরের ফোনে, কিন্তু কবিরের কাছে যে ফোনটা রয়েছে সেই ফোনটা তো কবিরের নয়, সেটা অ্যাকচুয়ালি হরপিতের ফোন। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভয়েস মেসেজটা অ্যাকচুয়ালি এসেছিল হরপিতের জন্য। এখানে রিকি আহুজা নামে একজন ব্যক্তি ভয়েস মেসেজ পাঠায়। ভয়েস মেসেজটা যখন শোনা হয় তখন এটা বোঝা যায় যে যাকে ভয়েস মেসেজটা পাঠানো হয়েছে অর্থাৎ হরপিতের বেটিংয়ের নেশা রয়েছে এবং সে বেটিংয়ে 35 লক্ষ টাকা হেরে বসে আছে। যেহেতু ফোনটা কবিরের হাতে তো সবাই মিলে কবিরকেই জিজ্ঞাসা করে যে 35 লক্ষ টাকা সে বেটিংয়ে হেরে বসে আছে, অথচ সে কাউকে ঘুণাক্ষরেও কিছু জানতে দেয়নি। তো কবির ব্যাপারটা ক্যাজুয়ালি হজম করে যায়। হরপিত ভয়ে ভয়ে থাকে যে কখন না জানি এই রহস্য সবার সামনে উন্মোচন হয়ে যাবে। এর পরের মেসেজটাও হরপিতের ফোনেই আসে।
অর্থাৎ কবিরের কাছে। সেই মেসেজটা ছিল যেটার কথা হরপ্রীত বলেছিল, অর্থাৎ কমল নামে তার যে গার্লফ্রেন্ড রয়েছে সে গুড নাইট মেসেজ পাঠায় এবং তার সাথে একটা ছবি পাঠায় এবং ছবিটা যথেষ্ট আপত্তিকর। কিন্তু কি আর করা যাবে, ছবিটাকে তো সবার সামনে দেখাতেই হবে। সেটা সবাই দেখে এবং সেটা নিয়ে সবাই কবিরকে খুব একটা কিছু বলে না, কারণ সবাই জানে কবির এখন সিঙ্গেল, অর্থাৎ কবিরের জীবনে এসব চলতেই পারে। তো কবিরকে কিছুটা লেগ পুলিং করা হয় এবং তারপরে ব্যাপারটা ওভার হয়ে যায়। তো হরপ্রীত তখন মনে মনে আশ্বস্ত হয়ে যায় এই ভেবে যে এই যাত্রা সে বেঁচে গেল। নেক্সট মেসেজ আসে কবিরের ফোনে। কবিরের ফোনে মেসেজ আসে, কিন্তু কবিরের ফোন কার কাছে? কবিরের ফোন হরপ্রীতের কাছে। তো কবিরের ফোনে যে মেসেজ আসে সেটা ছিল একটা আকাশ নামে একটা ছেলের মেসেজ। সেই মেসেজে লেখা ছিল কোথায় আছো, কেমন আছো, বা জাস্ট ফর্মাল মেসেজ। এবং রাত্রেবেলা আসছে ফ্রেন্ড হিসাবে। তখন হরপ্রীত তো কিছু জানে না আকাশ সম্বন্ধে। হরপ্রীতকে জিজ্ঞাসা করা হলে সে তো থতমত খেয়ে যায়। হরপ্রীত অটোমোবাইল সেক্টরে বিজনেস করে। তো হরপ্রীত বলে যে আমার বিজনেসের ক্লায়েন্ট। যেহেতু এত রাত্রে আকাশ মেসেজ করেছে, তো সবাই হরপ্রীতকে ইনসিস্ট করে যে ভদ্রতার খাতিরে তুমি একটা রিপ্লাই মেসেজ পাঠিয়ে দাও যে তুমি ঠিক আছো। তো হরপ্রীত ভয়ে ভয়ে কবিরের দিকে তাকায় এবং আকাশকে একটা রিপ্লাই মেসেজ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সবার মাঝে ঋষভের ফোনে একটা ইনকামিং কল আসে। ফোন কে করেছে? ফোন করেছে বরুণ। বরুণকে? বরুণ হচ্ছে বার্তিকার বোনের যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলের নাম। রুল ইজ রুল, ঋষভকে সেই ফোন লাউড স্পিকারে দিয়েই শুনতে হয়। ঋষভ যখন বরুণের ফোনে রিপ্লাই করে, বরুণ তখন ঋষভকে সাথে দেখা করতে চায় এবং ঋষভকে তার রুমে যেতে বলে। তো ঋষভ সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার ফোনটা রেখে যায়। কারণ নিয়ম তো এটাই যে ওই রুম থেকে ফোন অন্য কোথাও যাবে না। ঋষভ যখন তার ফোনটাকে ঘরের মধ্যে রেখে যায়, তখনই ঘটে সব থেকে বড় বিপত্তি। ঋষভের ফোনে একটা ইমেল আসে। ইমেলটা যখন ওপেন করে দেখা হয়, তখন বার্তিকার চোখ একদম চরক গাছ। ইমেলের বিষয়বস্তু কী ছিল? দিল্লি থেকে একটা এসকর্ট এজেন্সি কোম্পানি মেল করেছে ঋষভের কাছে। তারা জানতে চেয়েছে যে ঋষভ যে এসকর্ট সার্ভিস নিয়েছিল তাদের থেকে, তার ফিডব্যাক কী, অর্থাৎ তাদের সার্ভিসের রিভিউ চেয়েছে। তো মেলটা দেখার পরে তো সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ তারা কেউই ভাবতে পারেনি যে ঋষভ এরকম একটা কাজ করবে। তারপরে ঋষভ যখন রুমের মধ্যে এন্ট্রি করলো, সে দেখতে পেল পুরো ঘরের পরিবেশ একদম নিস্তব্ধ। সে জিজ্ঞাসা করলো কার কি হয়েছে। তো হ্যাপি তার দিকে এমনভাবে তাকালো, ঋষভ বুঝে গেল যে তারই 12টা বেজেছে। তো যখন তার বউ বার্তিকা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, ঋষভ খুব বুদ্ধির সাথে, চালাকির সাথে একটা নিজের মন মতো গল্প বানিয়ে ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করলো। যদিও অনেকেই অনেক রকমের প্রশ্ন করলো, কিন্তু সে খুব বুদ্ধির সাথে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল। সবাই একটু আধটু বিশ্বাস করে নিলেও বার্তিকা বিশ্বাস করলো না যে ঋষভ সত্যি কথা বলছে। তো ঋষভের এই ইমেল সার্ভিসের ইনসিডেন্টের পরে তো ঘরের পরিবেশ মোটামুটি একটু সিরিয়াস হয়ে গেল। তো সেই সিরিয়াসনেস কাটাতে নয়না প্রপোজ করলো যে সবাই একটু বাইরে গিয়ে হাওয়া খাওয়া যাক। তো তারা সবাই রুমের বাইরে গেল একটা সেলফি তোলার জন্য। তো নয়না তার ফোন থেকে সেলফি তুলতে যাচ্ছিল। নয়নার হাজব্যান্ড সমর বলল যে ফোনটা আমার কাছে দাও, আমি তুলে দিচ্ছি, কারণ সমর একটু হাইটে লম্বা বেশি। তো সমর যখন সেলফিটা তুলতে যাচ্ছে, তখনই নয়নার ফোনে একটা মেসেজ ঢোকে। তো তার ফোনে মেসেজ ঢোকে কিসের মেসেজ? জিপিএস ট্র্যাকিং এর মেসেজ। জিপিএস ট্র্যাকিং এর মেসেজটাকে নয়না একটা নর্মাল মেসেজ বলে ইগনোর করে দিতে চাইলেও সবাই সেটাকে না করে, বলে যে না, রুল ইজ রুল, ব্যাপার সবার জন্যই সেম। তারপরে সমর সেই মেসেজটা খুলে দেখে এবং সেই মেসেজে ছিল যে গাড়িকে ট্রেস করার জন্য নয়না জিপিএস ট্র্যাকার লাগিয়েছে। তো আজটা দেখেই নয়নার উপর রেগে যায়। সে নয়নাকে ব্লেম দিতে থাকে যে তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে ট্রেস করছো, আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেটা সবসময় তুমি ফলো করার চেষ্টা করছো, এবং তার মেসেজ আসছে তোমার ফোনে। তো ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। নয়না ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করে যে না, আমি ফান করার জন্য করেছিলাম, আমি এমনি করেছিলাম, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি টেন্স হয়ে থাকি। কিন্তু সমর তৎক্ষণাৎ ব্যাপারটাকে ততটা ইজিলি অ্যাকসেপ্ট করে না। তো এটা গেল নয়নার সিক্রেট, যে নয়না তার হাজব্যান্ডকে বিশ্বাস করে না এবং তার হাজব্যান্ডকে সবসময় ট্রেস করার চেষ্টা করে। নেক্সট গোল টেবিলে যখন সবাই বসে আছে, হ্যাপির ফোনে একটা মেসেজ আসে। হ্যাপি অর্থাৎ তাপসুপান্ন, হরপ্রীতের মিসেস হ্যাপি। হ্যাপির ফোনে মেসেজ আসার পর সবাই ফোনটা ঋষভকে দেয় মেসেজটা পড়ার জন্য। তো ঋষভ যখনই মেসেজটা ওপেন করে, মেসেজটা ওপেন করার পরেই ঋষভ মেসেজটা পড়তে ডিনাই করে এবং সে ফোন হ্যাপিকে ফেরত দিয়ে দেয়। তো হ্যাপির ফোনে কি সিক্রেট আছে সেটা জানার সব থেকে বেশি ইচ্ছা হচ্ছে হ্যাপির হাজব্যান্ড হরপ্রীতের। তো হরপ্রীত হ্যাপির ফোনটা নিয়ে মেসেজটা ওপেন করে। তো মেসেজটা ওপেন করে যখন পড়ে, তখন সে বুঝতে পারে না অ্যাকচুয়ালি মেসেজটা ছিল একটা ফার্টাইল সেন্টারের। তখন ব্যাপারটা ঋষভ ক্লিয়ার করে। অ্যাকচুয়ালি হ্যাপি ফার্টাইল সেন্টারে যোগাযোগ করছিল যে কোনো একটা সুস্থ সবল ব্যক্তির স্পামের খোঁজ করছিল। সেই স্পাম সে তার শরীরে ইনটেক করে একটা সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারে।
এই জন্যে। এটা যখন হরপ্রীত বুঝতে পারে তখন সে একদিকে দুঃখ পায় এবং রাগান্বিত হয়। সে হ্যাপিকে ভালো মন্দ শোনাতে থাকে। সে তাকে বলে যে আমি তোর জন্য আমার ফ্যামিলির সাথে লড়াই করছি, কিন্তু তুই আমার পিঠ পিছে এসব করে বেড়াচ্ছিস। আমাদের কোনো সন্তান এখনো হয়নি, তবু আমি তোকে কিছু বলিনি, আমি তোকে ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছি, আর তুই আমার পিঠ পিছে এটা করার চেষ্টা করছিস। হ্যাপি কিছুক্ষণ হরপ্রীতের কথা শোনার পরে সে প্রতিবাদ করে। অ্যাকচুয়ালি এতদিন সবাই জানতো যে হরপ্রীত এবং হ্যাপির যে সন্তান হয় না তার জন্য দায়ী হ্যাপি। হ্যাপির শরীরে কিছু একটা প্রবলেম আছে যার জন্য সে মা হতে পারছে না। কিন্তু হরপ্রীতের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পরে হ্যাপি বলে যে আমার শরীরে তো কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়াল প্রবলেম আছে আপনার মধ্যে। আর এটাই ছিল সত্যি ঘটনা। অ্যাকচুয়াল প্রবলেম ছিল হরপ্রীতের মধ্যে। সেটা হরপ্রীত টেস্ট করিয়েছিল এবং তার রিপোর্টও হরপ্রীত পেয়েছিল। তো হরপ্রীত সেই রিপোর্ট এবং সেই সিক্রেট হ্যাপিকে জানায়নি, কিন্তু হরপ্রীতের ব্যাগের মধ্যে হ্যাপি সেই রিপোর্টটা দেখে নেয়। সেটা জানার পরেও হ্যাপি হরপ্রীতের সাথে সবসময় ডাক্তারদের কাছে যেত এবং অপেক্ষা করত যে হরপ্রীত নিজের থেকে কোনোদিন তার এই নিজের অক্ষমতার কথা হ্যাপিকে বলবে এবং সেদিন সে ব্যাপারটাকে মেনে নেবে। কিন্তু সেটা তো হরপ্রীত বলেইনি, উল্টে হ্যাপিকে সমস্ত ডাক্তারের কাছে নিয়ে যেত এবং তার বাড়ির লোকজন সবাই হ্যাপিকেই দোষ দিত সন্তান জন্ম দিতে না পারার জন্য। এরপরে আবার আকাশ মেসেজ পাঠায় এবং সেই মেসেজ আসে হরপ্রীতের কাছে। তো এইবার সবাই একটু ডিস্টার্ব হয়ে যায় যে এত রাতে একটা ছেলে কেন একটা ছেলেকে বারবার মেসেজ করছে। তো উপস্থিত সবাই হরপ্রীতকে বলে মেসেজকে ডিনাই করো। তো হরপ্রীত মেসেজকে ডিনাই করে। অ্যাকচুয়ালি আমরা তো খুব ভালোই বুঝতে পারছি যে মেসেজ হরপ্রীতের জন্য না, মেসেজ আসছে অ্যাকচুয়ালি কবিরের জন্য। কিন্তু সেক্ষেত্রে কবির কিছু করতে পারছে না, হরপ্রীতও কিছু করতে পারছে না, কারণ তারা দুজন ফোন চেঞ্জ করে বসে আছে। তো কিছুক্ষণ পরে আবার মেসেজ আসে, এবার আসে ভয়েস মেসেজ, এবং ভয়েস মেসেজে আকাশ যেটা বলে সেটা শুনে সবাই থ হয়ে যায়। ভয়েস মেসেজে আকাশ যেভাবে কথা বলে তার থেকে পরিষ্কার বোঝা যায় যে ফোনের যে মালিক তার সাথে আকাশের একটা সমকামী রিলেশন রয়েছে। এটা জানার পরে সবাই হরপ্রীতকে চেপে ধরে, কি ব্যাপার আকাশের, কি ব্যাপার আকাশের সাথে কি সম্পর্ক। হরপ্রীত নিজের মতো করে ছাপাই দেওয়ার চেষ্টা করছিল, তার মধ্যে আবার একটা ভয়েস মেসেজ আসে। ভয়েস মেসেজে আকাশের কথা শুনে এটা বোঝা যায় যে আকাশের সাথে ওই ব্যক্তির অর্থাৎ ফোনের মালিকের 6 বছর ধরে রিলেশন রয়েছে এবং তারা একে অন্যের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ। এই কথা শোনার পরে সবাই তো হরপ্রীতকে সন্দেহের চোখে দেখায়, উপর সে হরপ্রীতের যে বউ হ্যাপি তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে, তাকে যা খুশি তাই বলে যায় যে তুমি আমাকে ভালোবাসা না দিয়ে পুরুষ মানুষকে ভালোবাসা দিচ্ছ। কিন্তু হরপ্রীতের সামনে কোনো রাস্তা খোলা থাকে না, সে সবাইকে বোঝাতে ব্যর্থ হয়, সে শুধু কবিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাপি হরপ্রীতের উপর এতটাই রেগে যায় সে নিজের রুমে যায় এবং একটা পুরো অ্যালকোহলের বোতল সাবার করে দেয়। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, হরপ্রীতের দোষ চেপেছিল কবিরের ঘাড়ে, কবিরের দোষ চাপলো হরপ্রীতের ঘাড়ে। কবিরকে তো খুব একটা বেশি কিছু শুনতে হয়নি, কিন্তু হরপ্রীতের লাইফ একেবারে এবার ছালাপালা হতে চললো। হরপ্রীতকে একটা বাজে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হলো, সবাই তাকে কথা শোনালো, বিশেষ করে তার বউ তো যা নয় তাই বলে গেল। এই খেলাটা যখন বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, তখন অক্ষয় এসে প্রপোজ করে। অক্ষয় অর্থাৎ ঋষভ মালিক এসে তার বউয়ের সামনে প্রপোজ করে যে তোমার এই খেলাটা এখন বন্ধ করতে হবে। বর্তিকার একটা ইন্টারেস্ট রয়েছে যে ঋষভ মালিকের জীবনে কি ঘটেছে, তার ফোনে যে মেইলটা এসছে তার কি রহস্য সেটা এখনো জানা যায়নি। তো বর্তিকা বলে যে এই খেলা আমি তো চালিয়ে যেতে চাই। বেশিরভাগ লোকই যখন খেলা খেলতে রাজি, তো খেলা কন্টিনিউ চলতে থাকে। এরপরে আসে সমরের পালা। সমরের ফোনে গৌতম নামে একজনের ফোন আসে। গৌতম সমরের বন্ধু। গৌতম সমরকে বলে যে তুই একটা নেকলেস অর্ডার দিয়েছিলি ইতালি থেকে আনার জন্য, 3 লাখ টাকা দাম, সেটা কিন্তু তোর অফিসে এসে পৌঁছে গেছে। নেকলেসটা ভাবির পছন্দ হয়েছে কিনা। তো যখনই এই কথাটা বলে তখন নয়না শুনেই সমরকে চার্জ করে যে তুমি নেকলেস আনিয়েছো, সেটা অফিসে রেখেছো, অথচ আমাকে কিছু বলনি। সমর তখন ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য বলে এই নেকলেস আমি বর্তিকার বোনের বিয়েতে গিফট দেবো বলেই এনেছি। তো নয়না বলে যে তাহলে সেটা অফিসে কেন? সমর বলে যে বাই মিস্টেক ওটা অফিসে রয়ে গেছে, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে অফিস থেকে জয়পুরে আনিয়ে নেব। এর মধ্যেই সমরের ফোনে মেসেজ ঢোকে মালতীর। তো মালতী চরিত্রটা সম্বন্ধে একটু বলে দিই। মালতী হচ্ছে সমরের শ্বশুরের গার্লফ্রেন্ড। সমর তার শ্বশুরের অফিসে একজন নর্মাল এক্সিকিউটিভ হিসাবে কাজ শুরু করেছিল, কিন্তু তার শ্বশুর বেশিরভাগ সময়ই তার কাজের জন্য সবার সামনে তাকে অপমান করত। অবশ্য তখনও অফিসিয়ালি সে সমরের শ্বশুর হয়নি, কারণ তখন অবধি নয়নার সাথে সমরের বিয়ে হয়নি। তো সমরের শ্বশুরের যে গার্লফ্রেন্ড ছিল তার নাম ছিল মালতী।
সমরের এই অপমানের সুযোগ নিয়েই মালতী সমরের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সমর ইয়ং আর নয়নার বাবা সে ছিল বয়স্ক। তো মালতী যেটা করে, মালতী তার সোশ্যাল স্ট্যাটাস এবং নিজের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য নয়নার বাবার গার্লফ্রেন্ড আর নিজের ফিজিক্যাল প্রয়োজন মেটানোর জন্য সে সমরের সাথে একটা রিলেশন এস্টাবলিশ করে। কিন্তু পরবর্তীতে নয়না যখন তার বাবার অফিসে যাতায়াত শুরু করে, তখন সমর এবং নয়নার মধ্যে একটা লাভ রিলেশন তৈরি হয় এবং নয়না এবং সমরের বিয়ে হয়। বিয়ের পরে সমর মালতীকে বারবার রিফিউজ করে এবং তাকে রিকোয়েস্ট করে যে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না, কিন্তু মালতী কন্টিনিউ তাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং তাকে বাধ্য করে তার সাথে সম্পর্ক বজায় রাখতে। তো নেকলেসের এই ঘটনার পরে সমরের ফোনে মালতীর ভয়েস মেসেজ আসে। তো যখন এই ভয়েস মেসেজটা অন করা হয় তখন সবাই জানতে পারে ওই নেকলেসটা অ্যাকচুয়ালি মালতীর জন্য আনা হয়েছে এবং মালতীর সাথে যে সমরের রিলেশন রয়েছে, একটা অবৈধ সম্পর্ক রয়েছে, সেটা সবাই জেনে যায়। নয়না তখন সমরের ওপর প্রচণ্ড রেগে যায়, তার গালে 2-4টে থাপ্পড় বসে দেয় এবং সে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এবং ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে সমর তার পিছে পিছে যায় ঠিকই তাকে মারানোর জন্য, কিন্তু নয়না দরজা খুলে না। তো গল্পে এখন অবধি যা দেখা গেল যে সিক্রেট মোটামুটি সবার রিভিল হয়ে গেছে, সম্পর্ক সবারই টালমাটাল অবস্থায় চলে এসছে। তো এর মধ্যে একটা স্যাড সং হতে থাকবে। তো স্যাড সং চলাকালীন আমরা দেখতে পাই হ্যাপির ফোনে রকি নামে একটা ছেলের মেসেজ আসে যে ইউ আর ভেরি বিউটিফুল। ব্যাপারটা থেকে যা বোঝা যায় যে একটা আননোন পারসন, সে শুধু মেসেজেই হ্যাপির সাথে তার কথা হয়। যেহেতু সে সবসময় হ্যাপির রূপের প্রশংসা করে, তো হ্যাপির তার প্রতি একটা সফট কর্নার রয়ে গেছে। তো স্যাড সং শেষ হওয়ার পরে সবার মাঝে কবির উঠে দাঁড়ায় এবং ডিক্লেয়ার করে হরপ্রীতকে যে দোষটা দেওয়া হচ্ছে, যে দোষে হরপ্রীতকে দোষী করা হচ্ছে, সেই দোষটা হরপ্রীতের নয়, অ্যাকচুয়াল দোষী আমি। তখন গিয়ে কবির ডিসক্লোজ করে যে হরপ্রীত এবং কবিরের ফোন ইন্টারচেঞ্জ করা হয়েছে। সাথে সাথে কবির এটাও বলে যে তার এই অ্যাটিটিউডের জন্যে, অর্থাৎ তার এই সমগামী অ্যাটিটিউডের জন্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সে অ্যাকচুয়ালি বয়েজ টিমকে কোচ করতো, কিন্তু যেহেতু সমগামী অ্যাটিটিউড রয়েছে তার মধ্যে, তো সেই সমগামী অ্যাটিটিউড কোনো পুরুষ মানুষের জন্যে একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সো সেই জন্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তো পরে আমরা দেখতে পাই ঘরের মধ্যে বেশিরভাগ লোকই যখন মনমরা হয়ে বসে আছে, তো সেখানে খবর আসে যে নয়না ঘর থেকে বেরিয়ে গেছে এবং সে ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে গেছে। এখানে আমরা আরেকটা সিক্রেট জানতে পারি। অ্যাকচুয়ালি সমর এবং নয়নার জীবনে আরেকটা সিক্রেট রয়েছে, সেটা হচ্ছে নয়না এবং সমর একদিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। প্রথমে যেটা দেখানো হবে যে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সময় গাড়িতে শুধুমাত্র সমর ছিল। পরিচালক ব্যাপারটা আমাদের সামনে এমনভাবেই প্রেজেন্ট করবে যেন মনে হবে সমর অ্যাক্সিডেন্টটা করেছিল। আর এই সিক্রেটের কথাটা একমাত্র ঋষভ অর্থাৎ অক্ষয় কুমার জানতো, আর কেউ জানতো না। তো সিনেমার লাস্টে এসে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে সমর এবং নয়না দুজনে ছিল এবং নয়নাই ছিল গাড়ির ড্রাইভিং সিটে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা নয়নাই করেছিল এবং অ্যাক্সিডেন্টে একজন লোক মারাও গেছিল। এবং এই ঘটনার পর থেকে নয়না পুরো ডিপ্রেশনে চলে যায় এবং সে সবসময় ডিপ্রেশনের ওষুধ খেত। সব কিছু মিলিয়ে সমরের স্যাক্রিফাইস এবং সমরের প্রায়শ্চিত্ত করা দেখে নয়না সমরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুজনের মধ্যে একটা মিটমাট হয়ে যায়। তো এরপরে মোটামুটি সবাই যখন এক জায়গায় হয়ে গেছে, সেখানে বর্তিকা এসে খবর দেয় যে বরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বরুণ যার সাথে বর্তিকার বোনের বিয়ে ঠিক হয়েছে। তো বরুণকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে এদের সবার এত গন্ডগোল ঝামেলা দেখে বরুণের বিয়ের ওপর একটা ভয় এসে গেছে। সে বিয়ে করবে না বলে হোটেল থেকে পালিয়ে গেছে। তাছাড়া তো বিয়ে নিয়েও তার একটা টেনশন ছিল, সেই জন্যই আমরা দেখেছি সে কিন্তু অক্ষয় কুমার অর্থাৎ ঋষভ মল্লিককে একবার ফোন করে সেই ঘর থেকে ডেকে নিয়ে গেছিল তার সাথে কথা বলার জন্য। তো বরুণ যখন পালিয়ে গেছে তখন বরুণকে খুঁজতে যেতে হবে। তো ঋষভ সাজেস্ট করে যে শহর থেকে পালানোর সব থেকে শর্টেস্ট রাস্তা হচ্ছে এয়ারপোর্ট, তো সবাই আগে এয়ারপোর্টের দিকে চলো। তো তখন সবাই এয়ারপোর্টের দিকে যায় এবং তারা গিয়ে দেখতে পায় যেমন ভাবা তেমন কাজ, বরুণ এয়ারপোর্টের বাইরে বসে আছে। সবাই উৎসাহের সাথে গাড়ি থেকে বেরোতে যায় যে বরুণকে বোঝাতে হবে, কিন্তু ঋষভ কাউকে বেরোতে দেয় না। ঋষভ নিজে গাড়ি থেকে বেরোয় এবং সে গিয়ে বরুণের পাশে বসে। ঋষভ যখন বরুণকে কনভিন্স করার চেষ্টা করছে, তখন গাড়ির মধ্যে নয়না বর্তিকাকে বলে তুমি ঋষভকে যে কারণে ভুল বুঝছো, ঋষভের সেক্ষেত্রে কোনো দোষ নেই, ঋষভ নির্দোষ। বর্তিকা তখন বুঝতে পারে না নয়না কি করে এই কথাটা বলছে। তখন আমরা জানতে পারি যে নয়নার রিকোয়েস্টে ঋষভ অর্থাৎ অক্ষয় কুমার তাকে সিক্রেটটা বলে দিয়েছে। আর সিক্রেটটা কি ছিল সেটা এবার রিভিল হবে।
ঋষভ যখন কনফারেন্স করার সময় দিল্লিতে এসেছিল, সে যে হোটেলে ছিল সেই হোটেলে ছিল বরুণ তার বন্ধু বান্ধবদের নিয়ে সেই হোটেলে এসেছিল এবং সে তার বন্ধু বান্ধবদেরকে ব্যাচেলার পার্টি দেওয়ার জন্য সেই হোটেলে নিয়ে এসেছিল। তো বড় লোকদের ব্যাচেলার পার্টি, সেখানে একটু ফান হবে। তো বরুণ অক্ষয় কুমারকে রিকোয়েস্ট করে একটা এসকর্ট সার্ভিস বুক করে দেওয়ার জন্য। অক্ষয় তাকে বলে যে নিজের ফোন থেকে করো। তখন বলে যে আপনার শালিকা অর্থাৎ বর্তিকার বোন সবসময় তার ফোন চেক করে, অতএব সে যদি নিজের ফোন থেকে করে তাহলে সে বিপদে পড়ে যায়। তো ঋষভ তখন বরুণ এবং তার বন্ধুদের জন্য তার মোবাইল থেকেই এসকর্ট সার্ভিস বুক করে দেয়। এগুলো শোনার পরে বর্তিকার ঋষভের উপর যা রাগ, যা সন্দেহ ছিল, সেগুলো একদম ধুয়ে জলের মতো পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, সিনেমার এক্সপ্লেনেশন তো এতটুকুই ছিল। এবার আসি আমরা সিনেমার পারফরমেন্সের ব্যাপারে। প্রথমে বলবো আমরা ডিরেকশনের কথা। তো সিনেমার যে ডিরেক্টর, সিনেমাটা দেখার পরে আমার সব থেকে বেশি রাগ হয়েছে তার উপর। এই সিনেমার মধ্যে যে সমস্ত সিক্রেট দেখানো হয়েছে, সেই সমস্ত সিক্রেট হামেশাই আমাদের আশেপাশে ঘটতে থাকে। এটাকে নিয়ে সিনেমা বানানোর মতো এমন কিছু আহামরি কিছু নয়। সিনেমার যা স্ক্রিন প্লে, অর্থাৎ এই টুইস্টগুলো নিয়ে, এই সিক্রেটগুলো নিয়ে যে সিনেমার গল্প সাজানো হয়েছে, গল্পটা খুবই সাদামাটা। এর মধ্যে কোনো রকম সাসপেন্স, কোনো রকম থ্রিলার, কোনো রকম হাই ভোল্টেজ, কোনো রকম ড্রামা কিছুই নেই। সিনেমাতে অনেকগুলো ক্যারেক্টার রাখা হয়েছে, কিন্তু ডিরেক্টর কোনো ক্যারেক্টারকেই সেভাবে ইউজ করতে পারেনি। ডিরেক্টর হিসাবে তার এটা বোঝা উচিত ছিল যে একটা সিনেমার মধ্যে এক গাদা অভিনেতা অভিনেত্রী ঢুকিয়ে দিলেই দর্শক সেই সিনেমা দেখতে আসে না। করোনার পরে দর্শক খুবই চুজি হয়ে গেছে। তারা শুধুমাত্র সেই সিনেমায় দেখতে আসে যে সিনেমার চিত্রনাট্য, স্ক্রিন প্লে খুব ভালো হয়। সিনেমা যে দর্শক ততটা পছন্দ করবে না, সেটা সিনেমা দেখলে যে কেউ বলে দিতে পারে। এরপরে আমরা আসবো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের ব্যাপারে। সিনেমাতে অনেকগুলো চরিত্র রয়েছে এবং প্রত্যেকটা চরিত্রের বলতে গেলে ইকুয়াল ইম্পর্টেন্সই রয়েছে। একমাত্র অক্ষয় কুমারের একটু বেশি অভিনয় আছে, তো সে অক্ষয় কুমার বলেই তাকে একটু বেশি স্ক্রিন স্পেস দেওয়া রয়েছে। তো সিনেমাতে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো কেউই ভালো অভিনয় করতে পারেনি। এতদিন পরে ফারদিন খান ফিরে এসেছে, তো ফারদিন খানেরও যে অভিনয় ক্ষমতা আগের লেভেলেই রয়ে গেছে, সেটা তার অভিনয় দেখলেই বোঝা যাচ্ছে। কোনো চরিত্রই সেভাবে নিজেদের ক্যারেক্টারকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি। একটা বিশেষ কথা অক্ষয় কুমারের জন্য বলতেই হয় যে 2020 পর থেকে এখন পর্যন্ত একমাত্র সূর্যবংশী ছাড়া তার কোনো হিট সিনেমা নেই। সে যে তার কেরিয়ারটাকে নিয়ে এখন কি করছে সে বোধহয় নিজেই জানে না। বছরে 5-6টা সিনেমা করলেই শুধু পয়সা কামানো যায়, দর্শকের কাছে প্রিয় হওয়া যায় না। আমার মনে হয় গত 4-5 বছরে অক্ষয় কুমারের ফ্যান বেস 20-30% অটোমেটিক্যালি কমে গেছে তার এই ভুলভাল সিনেমা করার জন্যে। তবে অক্ষয় কুমার যদি নিজেকে এখনও সংশোধন না করে, সে যদি গল্প নির্বাচনের ক্ষেত্রে আরও চুজি না হয়, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যে অক্ষয় কুমারকে সাইড চরিত্রে অভিনয় করতে হবে শুধুমাত্র। তাকে আর লিড চরিত্রে নিয়ে কোনো প্রডিউসার রিস্ক নিয়ে কোনো সিনেমা তৈরি করবে না। আমি কাউকে রেফার করব না এই সিনেমাটাকে সিনেমা হলে গিয়ে 300-400 টাকাতে দেখার। যদি কেউ অক্ষয় কুমারের হার্ডকোর ফ্যান হন, তাহলে সে আশেপাশে কোনো সিঙ্গেল স্ক্রিনে 50-100 টাকায় টিকিট কেটে সিনেমাটা দেখতে পারেন। আদারওয়াইজ সিনেমাটার যা কোয়ালিটি, আমার মনে হয় 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমাম তার মধ্যেই প্রডিউসার ডিরেক্টররা সিনেমাকে প্যাক করে ওটিটিতে ছুঁড়ে ফেলে দেবে। সেখানে আরামসে অল্প খরচে ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে পারবেন। প্রতিবারের মতো আবারও বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, আর তার সাথে বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী মুভি রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম।